श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते यतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। सर्वप्रथम ठाकुर माँ एवं स्वामीजी के आनत भूमि भक्तिपूर्ण प्रणाम जानाई। प्रणाम जानाई श्रीमद स्वामी सुबोधानंद महाराजेर चरण कमले। आज तार शुभ जन्मतिथि। तार चाइतेও बड़ कथा तार पदरजनीते धन्य हয়েছে घाटालेर জীবনে। আজকে এখানে উপস্থিত রয়েছেন আমাদের পূজনীয় এবং শ্রদ্ধেয় সন্ন্যাসীবৃন্দ। আমি তাদের শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই, নমস্কার জানাই। এখানে রয়েছেন রামকৃষ্ণ সংঘের তরুণ ব্রহ্মচারীবৃন্দ। আমি সেই ব্রহ্মচারীদের স্নেহ এবং শুভেচ্ছা জানাই। অবশ্যই অভিনন্দন জানাই ঘাটালবাসী। এই ঘাটালবাসী ঘাটালের যে রামকৃষ্ণ বিবেকানন্দ আন্দোলনের অধ্যায়, সেই অধ্যায়ের শুরুতেও আছেন, মধ্যেও আছেন, আজও আছেন। আমি অবশ্যই সশ্রদ্ধ নমস্কার জানাই সে সমস্ত রামকৃষ্ণ ভক্তদের যারা 1912 সালে থেকে এই আশ্রমটি আগলে রেখেছেন আজকে পর্যন্ত। বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা ঘটেছে, বিভিন্ন উথাল পাথালের মধ্যেও ঠাকুরকে তারা ছাড়েননি, ঠাকুর তাদের ছাড়েননি। এটি অত্যন্ত মহত্বপূর্ণ কথা। এবং 1912 সালে আশ্রম হয়েছে, 113 বছর আশ্রমের বয়স। দিনের পর দিন বহু ঝঞ্ঝার মধ্যে দিয়ে তাদের গিয়েছে। প্রথম যুদ্ধ, মহাযুদ্ধ, বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইত্যাদি। কিন্তু এখানে প্রভুর সেবা, প্রভুর পূজা কোনো ত্রুটি একদিনের জন্য হয়নি। এই জন্য ঘাটালবাসীকে আমি অবশ্যই অভিনন্দন জানাবো, শ্রদ্ধা জানাবো এবং আমি শ্রদ্ধাপূর্ণ নমস্কার, শুভেচ্ছা জানাবো। আজ এখানে যারা উপস্থিত রয়েছেন, মঞ্চে রয়েছেন, আমাদের এই যে আশ্রম ঘাটাল আশ্রম, সেটি অধিগ্রহণ করবার পর রামকৃষ্ণ মিশন ঘাটাল এই নাম হয়েছে। এবং সেই আশ্রমটি রামকৃষ্ণ মিশন ঘাটাল কার্যে সম্পাদক আমাদের কামারপুকুর রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ, কামারপুকুর রামকৃষ্ণ মিশনের সম্পাদক, আমাদের যে বেলুর মঠে গভর্নিং বডি পরিচালন সমিতি আছে, যে পরিচালন সমিতি সমস্ত বিশ্বজোড়া যে রামকৃষ্ণ মঠ এবং মিশন তার পরিচালনার দায়িত্বে, সেই পরিচালন সমিতির তিনি একজন সদস্য। তিনি রামকৃষ্ণ মঠের অচি পরিষদেরও একজন সদস্য। অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, আমার প্রিয়, আমার বন্ধু, আমার সহকর্মী এবং শ্রদ্ধেয় স্বামী লোকেশ্বরানন্দ, লোকোত্তরানন্দ। স্বামী লোকোত্তরানন্দজিকে আমি আমার সশ্রদ্ধ নমস্কার জানাই, অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই এই নতুন দায়িত্বভার নেবার জন্য।
আজকের দিনে সবাই একটি আবেগঘন মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি। রামকৃষ্ণ সঙ্গে সন্ন্যাসীর কথা বলুন, ঘাটালের ভক্তদের কথা বলুন, এবং আবেগঘন মুহূর্তে আমরা আবছা হয়ে যাই, স্পষ্ট করে কিছু বলতে পারি না। এমন একটা মুহূর্তে কিছু বলা অত্যন্ত কঠিন কাজ, এবং তার চাইতেও কঠিন কাজ হচ্ছে এখন একটা 49 মধ্যাহ্ন ভোজন হয়নি, এমন একটা অবস্থা কিছু উপদেশ কথা বলা, ধর্মের কথা বলা, সেটি খুব কঠিন কাজ, এবং সেই কাজটি আমার উপর বর্তেছে। এজন্য আমি আপনাদের কাছে অত্যন্ত অনুগৃহীত, ধন্য ঋণী, কারণ আপনারা এই আস্থা আমার উপরে রেখেছেন। একটা প্রশ্নটা আপনাদের মনে অনেকেরই জাগতে পারে, আমাদেরও মনে অনেকের জাগে। প্রশ্নটি হচ্ছে যে ঘাটালে রামকৃষ্ণ আশ্রম আছে, এখানে ঠাকুরের পুজো হয়, ঠাকুরের মূর্তির আছে, নিত্য পুজো হয়, ঠাকুরের বিগ্রহ আছে। সেই বিগ্রহ রামকৃষ্ণ মঠেরই একজন প্রাক্তন সহসভাপতি, সহ-অধ্যক্ষ, তিনি এখানে অভিষিক্ত করেছেন। তাহলে আজকে নতুন কি কথা হলো যে রামকৃষ্ণ মিশনে অধিগ্রহণ, এর মধ্যে নতুন তাৎপর্যটা কি? রামকৃষ্ণ মিশন একটা বিশ্বজোড়া প্রতিষ্ঠান। আমরা 26টি দেশে কাজ করছি, বহু দেশ থেকে আমাদের আহ্বান আছে কাজ করবার জন্য, আমন্ত্রণ আছে। আর তারই সঙ্গে সংযুক্তি, এটি কি আসল পার্থক্য? যে পার্থক্যটা হলো রামকৃষ্ণ আশ্রম ঘাটাল আর রামকৃষ্ণ মিশন ঘাটাল, এই দুয়ের মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে। পার্থক্যটা কেমন? যে রামকৃষ্ণ আশ্রম ঘাটাল যতদিন ছিল ততদিন আপনারা ঠাকুরের সঙ্গে দেখা করতে পারতেন ওই বৈঠকখানায়। বৈঠক করার পরে আর যাবার অনুমতি ছিল না। এখন রামকৃষ্ণ মিশন ঘাটাল পরে ঠাকুরের স্বয়ংকক্ষেও যাওয়ার অনুমতি ছিল। এখন কেন এই কথা বলছি আমি? এটা কি নিছকই একটি আবেগের কথা? তা নয়। যখন স্বামীজি এই সংঘ করলেন তখন স্বামীজি কি বললেন? স্বামীজি অনেক কথা বললেন। একটি বইতে আছে সিল বুক, সেই বইটি শুধু আমাদের রামকৃষ্ণর সঙ্গে সন্ন্যাসী এবং ব্রহ্মচারীদের পড়তে দেওয়া হয়। তাতে লেখা আছে, স্বামীজি পরিষ্কার করে বলছেন কয়েকটি কথা। কি বলছেন বলুন তো? অনেক কথা বলছেন, সেটি সাধু ব্রহ্মচারীদের জন্য, কিন্তু আমার জন্য, আপনার জন্য, সন্ন্যাসীর জন্য, ভক্তের জন্য কি কথা? যেটা প্রযোজ্য 3টে কথা তিনি বলেছেন। একটি কথা কি? এটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের স্থূল শরীর। এই যে রামকৃষ্ণ সংঘ, এই রামকৃষ্ণ সংঘ হচ্ছে শ্রীরামকৃষ্ণের স্থূল শরীর। এটি কে বলছেন? বলছেন সপ্তর্ষির অন্যতম ঋষি মূর্ত মহেশ্বর ঠাকুর স্বয়ং বলছেন, এমনকি আর কখনো আসেনি, আর কখনো আসবেও। সেই স্বামী বিবেকানন্দ স্বয়ং শিববাক্য তিনি বলছেন যে এই যে সংঘ প্রতিষ্ঠা করল, এই সংঘটি হচ্ছে ঠাকুরের স্থূল শরীর। আর ঠাকুরের স্থূল শরীর হলে কি হয়? ঠাকুরের সূক্ষ্ম শরীরও তার সঙ্গে, ঠাকুরের কারণ শরীরও তার সঙ্গে, ঠাকুরের আনন্দ শরীরও। পুরো ঠাকুর আর সঙ্গ এক, পুরো ঠাকুর আর সঙ্গ এক। রামকৃষ্ণ মিশন আর প্রভু এক। আমি একটি ঘটনা বলতে চাই, আমার মনে হয় আপনারা কেউ আপত্তি করবেন না, আমার সাধু ভাইয়েরাও আপত্তি করবেন না। ঘটনাটি হচ্ছে আজ থেকে প্রায়
বলতে পারেন 45-50 বছর আগেকার ঘটনা। আমাদের একজন বিশিষ্ট সাধু, সেই সাধু কলকাতার একটি বিশিষ্ট কেন্দ্রের অধ্যক্ষ। একদিন তার মনেও হলো যে আমি তো জীবন সায়নে পৌঁছেছি, কিন্তু আমার তো এখনো ঈশ্বর লাভ হয়নি, তাহলে কি হলো? উনি চলে গেলেন হাওড়া স্টেশনে, টিকিট কেটে চলে গেলেন উত্তরকাশী। আর যাওয়ার সময় হাওড়া স্টেশনে পোস্ট কার্ডে লিখে দিয়ে গেলেন সাধারণ সম্পাদককে যে আমি চললুম, আমি আমৃত্যু তপস্যায় কাটাবো যাতে আমার ঈশ্বর লাভ হয়, এবং আপনারা ইচ্ছে করলে আমার নাম কেটে দিতে পারেন। সে যাই হোক, 6 মাস পরে শীতকাল, সাধুরা মঙ্গল আরতি করে বেরিয়েছেন। চারদিকে তুষার, হিম। ভোর 4টে, 4:30 শীতকাল, তখন রীতিমতো অন্ধকার, তার মধ্যে আবার হিম। তো কেউ কাউকে দেখতে পাচ্ছে, কিন্তু সাধুরা বেরিয়ে দেখলেন যে এখানে একজন সাধু কাঁধে একটা ঝোলা নিয়ে ঘুরছেন ইতস্তত। আপনারা যারা বেলুড় মঠের সঙ্গে পরিচিত তারা জানেন, একটা বিল্ডিং আছে যে বাড়িটিতে প্রভানন্দজি শেষে থাকতেন, ট্রাস্টি বিল্ডিং বলে। তো সেই বিল্ডিংয়ের সামনে কেউ সাহস করে সামনে গিয়ে দেখছেন না, একজন প্রবীণ সাধু গিয়ে সামনে দেখলেন যে ইনি সেই মহারাজ, যে মহারাজ 6 মাস আগে বলেছিলেন যে আমি আমৃত্যু তপস্যা করবার জন্য চললুম, যদি দরকার পড়ে তাহলে আপনারা আমার নামটি কেটে দিতে পারেন। তো তাকে কিছু বলছেন, পাছে বাবা চলেছেন। তা তারই একজন বন্ধু, সে গিয়ে বলল চলো মংস কোয়ার্টারে চলো। উনি কিন্তু নির্দ্বিধায় মংস কোয়ার্টারে গেলেন, ঘরটর দেওয়া হলো, উনি থাকতে শুরু করলেন। ওর বন্ধু ছিলেন একজন মহারাজ, যিনি আমাদের রাঁচি টিভি সেন্টোরিয়ামের অধ্যক্ষ ছিলেন। তিনি শুনলেন যে ওর বন্ধু আবার ফিরে এসছেন, উনি এসছেন বেলুড় মঠে। ঘটনাক্রমে আমি অরুণাচলে তখন থাকতাম, আলমে, তা আমিও বেলুড় মঠে এসছি ঠিকানা। তো বিকেলবেলা আপনারা জানেন যে, আপনারা জানেন না হয়তো অনেকেই, ওই কোয়ার্টার্সে একটা টেবিল আছে, বহুদিনের পুরোনো টেবিল, মার্বেলের টেবিল, আর সেখানে বসে বসে সাধুরা চা খায়, কফি খায় ইত্যাদি। তো বিকেল 4টে আমিও চা খেতে গেছি। আমি তখন তরুণ সন্ন্যাসী, আর সেই 2 প্রবীণ সন্ন্যাসীও এসছেন। তা আমি একটু দূরত্ব বজায় রেখে চা খাচ্ছি চুপচাপ, ওরা এটা ওটা কথা বলছেন। তারপর ওই যে আমাদের প্ল্যানেটোরিয়ামের অধ্যক্ষ, তিনি বললেন ওর বন্ধুকে, হ্যাঁ রে, তুই এটা কি করবি? তুই এত বড় একজন বিশিষ্ট সাধু, তোকে তো কেউ যেতে বলেনি, তুই নিজের থেকে গিয়েছিস, আর যখন গেলি তখন এলি কেন? তোকে তো ডাকেনি। যদি সাধারণ কোনো সাধু এটি করতে বুঝতাম, তোর মতো একজন বিশিষ্ট সাধু, তোর এরকম বিমূর্তি হলো কেন? বারবার বন্ধুকে বলছেন, জিজ্ঞেস করছেন। ওই মহারাজ চুপচাপ চা খেয়ে যাচ্ছেন। বেশ খানিকবার বলার পরে ওই মহারাজ বললেন, কি বললেন? ওই মহারাজ বললেন, কি করবো বল? উত্তর কাশীতে 6 মাস বুড়োর সঙ্গে লড়াই করল। বুড়ো মানে আমাদের ঠাকুর। বুড়োর সঙ্গে লড়াই করলুম, বললুম তুমি বলো যে তুমি এক আর রামকৃষ্ণ সংঘ আরেক, তুমি এক আর রামকৃষ্ণ মিশন আরেক, তুমি এক আর রামকৃষ্ণ মঠ, তুমি পুরো আলাদা। 6 মাস লড়াই করার পরেও বুড়ো রাজি হলো না, বলতে, বললো না, রামকৃষ্ণ মিশনও যা,
রামকৃষ্ণ মঠও যা, আমিও তাই। আমি পৃথক হতে পারবো না রামকৃষ্ণ মঠ থেকে। সেই সন্ন্যাসীর আমি নামও বলতে পারি, আমাদের সাধুরা চিনবেন, অবশ্যই চিনবেন, বিখ্যাত সন্ন্যাসী স্বামী সাহানন্দজি, সুনীল মহারাজ। আর ওর বন্ধুটির নাম হচ্ছে তপনানন্দজি, মেহের। এইটি হচ্ছে সত্যি কথা। ঠাকুর কিন্তু এই সঙ্গে অঙ্গাঙ্গিভাবে রয়েছেন। এই সঙ্গে স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর, আনন্দ শরীর শ্রীরামকৃষ্ণ। আর যদি বেলুর মঠ এটির মাথা হয়, এই শরীরের মাথা হয়, তাহলে অন্তপক্ষে আজ এই ঘাটাল আশ্রম তার নবসংযুক্তির মাধ্যমে আর কিছু না হোক, হাতের আঙুল অবশ্যই হবে। মাথায় চোট লাগলে যেমন ব্যথা হয়, হয়তো ব্যথা প্রখরতা তারতম্য হল, কিন্তু আঙ্গুলে চোট লাগলেও সেরকমই ব্যথা হয় স্বাভাবিকভাবে। আজকে আপনারা অন্তর্ভুক্ত হলেন শ্রীরামকৃষ্ণের যে শ্রী বপু, যেটি স্থূল শরীর, সেই স্থূল শরীরের অনুসরণ। তাই বলছিলাম যে এতদিন আপনারা আসছিলেন, ঠাকুরের সঙ্গে দেখা অবশ্যই করছিলেন, ঠাকুর এখানে ছিলেন, কিন্তু উনি ছিলেন ওই বৈঠকখানাতে বসে। এখন আপনি যাবেন, ঠিক তেমনি মাস্টারমশাই যেমন যেতেন, অন্যান্য নরেন রাখালেরা যেমন যেতেন, ওই যে ঘরটায় ঠাকুর বসে থাকতেন দক্ষিণেশ্বরে আজও আছে, তার স্মৃতি বহন সেইখানে। ঠাকুর যেখানে বসে আছেন, ঠাকুরের যেটি শয়নকক্ষ, সেখানে আপনাদের প্রবেশাধিকার। এটিই হচ্ছে তার রামকৃষ্ণ মিশন এবং শ্রীরামকৃষ্ণ আশ্রমের। আরেকটি কথা বলা প্রয়োজন বলে বোধ করি, এবং গোপেন বাবু আমাকে অনুরোধ করেছিলেন। এখন বেশি সময় নেই, খুব সংক্ষেপে 10 মিনিটের মধ্যে আমি বলতে পারি কি আপনাদের? আচ্ছা, দেখুন রামকৃষ্ণ মিশন এত সমাদৃত কেন? আমরা দেখতে পাই যে পৃথিবীর সমস্ত দেশ থেকে, এবং আপনারা শুনলে আশ্চর্য হবেন, আমাদের কাছে অনুরোধ আছে দুবাই থেকে, আমাদের কাছে অনুরোধ আছে ইউ থেকে, ইউনাইটেড আরব আমেরিকা, আমাদের কাছে অনুরোধ আছে কমিউনিস্ট কান্ট্রি যেগুলো ছিল তাদের কাছ থেকে। কি চায় তারা চায় যে রামকৃষ্ণ মঠ হোক, রামকৃষ্ণ মিশন হোক, মানুষকে পরিতৃপ্তি করে। অনেক সেটা তার বিবরণ, কত বিবরণে আমি যাব না। আমি একটা ছোট্ট ঘটনা বলছি। ঘটনাতে কি, তখন কোভিড শুরু হয়নি, কয়েক মাস পরেই কোভিড শুরু হলো, 1920 সাল। আমি একটা ফোন পেলাম। ফোনটা হচ্ছে কলকাতায় চীনা দূতাবাসে যে কনসাল জেনারেল আছেন তার ফোন। ফোনটাকে তিনি বলছেন যে আমি আপনার সঙ্গে দেখা করতে চাই, আমাকে 8 ঘন্টা সময় দিন। আমি রোববারে সময় দিলাম, 8 ঘন্টা সময় দিলাম। তো এখনো উনি আছেন কনসাল জেনারেল কলকাতা। উনি এলেন, অনেক চা নিয়ে এলেন। আপনারা জানেন প্যাকেজিংয়ের জন্য আর চায়ের জন্য চায়না খুব বিখ্যাত। তো অনেক চা নিয়ে এলেন। তা আমি জিজ্ঞেস করলাম রসিকতা করে যে হ্যাভ ইউ কাম হিয়ার টু মার্কেট টি? তুমি কি চায়ের বিজনেস করতে এখানে এসছো? তখন বললো নো, আই হ্যাভ কাম হিয়ার টু মার্কেট বিবেকানন্দ। আমি স্বামী বিবেকানন্দের নিতে এসেছি এখানে। চায়না আয়রন কার্টেন আপনারা শুনেছেন, ভগবান কেউ নেই, থাকলে তার নাম মাউসে কুনি। সেই চায়নাতে আজকে আমরা দেখতে পাচ্ছি যে কুখ্যাত নদী ওয়াংহো,
আমরা এর আগে বিবেকানন্দ বাঁধ দেখেছি প্রশান্ত মহাসাগরে, আমরা বিবেকানন্দ বাঁধ দেখেছি আরব মহাসাগরে, আমরা বিবেকানন্দ বাঁধ দেখেছি আটলান্টিক মহাসাগরে, ভারত মহাসাগরে। কিন্তু হোয়াং হতে আমরা কোনো বাঁধ দেখিনি, বিবেকানন্দ বাঁধ তো দূরের কথা। হোয়াং হো কুখ্যাত, কারণ এতে জল থাকে না, অনাবৃষ্টির ফলে ওখানে জল জমা হয় না। সেই হোয়াং হতেও আজ বিবেকানন্দ রামকৃষ্ণের বাঁধ দেখেছি। আর সেটির প্রমাণ হচ্ছে তিনি বললেন আমায় যে দেখুন আজকে আমাদের সমাজ, আমাদের সভ্যতা, উই হ্যাভ রিচড এ গ্রেড, আমরা এমন একটা পর্যায়ে পৌঁছেছি যেখানে আমাদের কোনো জাগতিক অভাব নেই, কিন্তু একটি বড় অভাব। যদি এই অভাব আমরা মেটাতে না পারি, যদি এই অভাবের সমাধান, এই সমস্যার সমাধান আমরা মেটাতে না পারি, তাহলে চীনের আগামী প্রজন্ম শেষ হয়ে যাবে। তাই আমাদের যে হাইয়েস্ট পলিটিক্যাল লিডারশিপ, আমাদের দেশের যে সবচাইতে উচ্চ রাজনৈতিক ব্যক্তিত্ব, সে আমায় বলেছে যে রামকৃষ্ণ মিশনের চিফ এক্সিকিউটিভের সঙ্গে দেখা করে তুমি বলো ওরা কিছু আমাকে সাহায্য করতে পারে। সাহায্যের নাম বিবেকানন্দ। তো স্বাভাবিকভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে ওরা বলছেন যে স্বামীজি তোমরা সাধুদের পাঠাও, এবং আমাদের যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, তাতে কোনো রকম ভ্যালুজ এডুকেশন, মূল্যবোধের শিক্ষা নেই। সব কিছু আছে, জাগতিক প্রাচুর্য আছে, চাকচিক্য আছে, কিন্তু মূল্যবোধ নেই। একটি সমাজ শুকিয়ে যাবে মূল্যবোধের অভাবে, এবং বাঁচাতে পারে আমাদের যারা উচ্চতম রাজনৈতিক ব্যক্তিত্ব চীনের, তারা মনে করেন একমাত্র বিবেকানন্দ। এবং আপনার শুনে আশ্চর্য হবে, উনি আমার সঙ্গে আরও মিটিং হওয়ার কথা হয়েছিল, কিন্তু কিছুদিন পরে কোভিড হয়ে যাওয়াতে এবং ওদের কি বলবো, ওরা ভিলেন সাবিত হয়েছিল, তা স্বাভাবিকভাবেই ওটা আর এগোয়নি বিভিন্ন কারণে এবং রাজনৈতিক কারণে। ভদ্রলোক আমাকে একটা চিঠি দিয়েছিলেন, সেই চিঠিটি আমার কাছে আছে। তাতে উনি লিখছেন like India, we also hold Ramakrishna Vivekananda as the greatest philosopher of China. ভারতবর্ষের মতো আমরা রামকৃষ্ণ বিবেকানন্দকে চীনের সবচেয়ে বড় দার্শনিক বলে মনে করি। এবং তারপর কি বলছেন, we have learned socialism not from Lenin or Marx, we have learned socialism from Swami Vivekananda. আমরা সমাজবাদ লেনিন বা মার্ক্সের কাছ থেকে শিখিনি, আমরা সমাজবাদ শিখেছি স্বামী বিবেকানন্দ। এই হচ্ছে চীনের কথা। হোয়াং হতো বিবেকানন্দ বাঁধ, আর প্রশান্ত মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে বাঁধ তো আগেই দেখেছি। কেউ একজন বলছিলেন 1993 কথা, খুব বিখ্যাত সাল, শতাব্দী চলছে সমস্ত পৃথিবীতে, শিকাগো স্বামীজির আবির্ভাবের শতাব্দী। হার্ভার্ডের এক দম্পতি, বিজ্ঞানী দম্পতি, ওরা একটা বই লিখেছিলেন অদ্ভুত। সেই বইটি নামও খুব অদ্ভুত। বইটির নাম হচ্ছে দি গিফট আনওপেন্ড। দি গিফট, উপহার, যেটি কোনো সময় আমরা লাল ফিতে খুলে দেখবার প্রয়াস পাইনি। কি আছে ভেতরে? গিফট আনওপেন্ড। তারা কি বললেন? তারা সেই বইয়ের ভূমিকাতে লিখছেন যে দেখো, 100 বছর আগে জেসাস আমাদের একটি গিফট পাঠিয়েছিলেন। সেই গিফটটি কি? বলে আমরা এত অলস যে 100 বছরের মধ্যে সেই গিফটটি দেখবার চেষ্টা করি। বেটার লেট দ্যান নেভার। ঠিক আছে, দেখিনি, দেরি হয়েছে, বিলম্ব হলেও আইসো,
আমরা সবাই লাল ফিতে খুলে সে প্যাকেট খুলে দেখি গিফট কি, যে রেড রিবন was open, red ribbon was untied, লাল ফিতে খোলা হলো, প্যাকেট খোলা হলো, দেখা গেল সেই গিফটটির নাম বিবেকানন্দ। বিবেকানন্দ বিবেকানন্দ। তারপর লিখছেন সেই দম্পতি, সেই বইয়ের প্রথম অধ্যায়ে লিখছেন প্রথম যে বাক্যটি কি, if Columbus discovered the soil of America, Vivekananda discovered the soul of America. কলম্বাস যদি আমেরিকার মৃত্তিকাকে আবিষ্কার করে থাকে, তাহলে স্বামী বিবেকানন্দ আমেরিকার আত্মাকে আবিষ্কার করেছেন। স্বামী বিবেকানন্দ শুধু আমেরিকার আত্মাকে আবিষ্কার করেননি, স্বামী বিবেকানন্দ সমগ্র বিশ্বের আত্মাকে আবিষ্কার করেছেন। এবং সেই জন্যই আমরা দেখতে পাচ্ছি এক অদ্ভুত ব্যাপার। কয়েকদিন আগে একটি বই বেরিয়েছে, আচ্ছা এই যে বইটি, এই ব্যাপারে বলে রাখছি, অনেকে বিবেকানন্দ সাহিত্য সম্পর্কে আগ্রহী হতে পারেন, অথবা বিবেকানন্দ সম্পর্কিত পুস্তক সম্পর্কে, তাদের জন্য বলে রাখছি অত্যন্ত আনন্দের খবর। এই গিফট আনওপেন্ড হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে অ্যামাজন পাবলিশার্স বের করেছিল। তারপরে আমি আমাদের যে অধ্যক্ষ রয়েছেন ক্যালিফোর্নিয়া, ওই যে ইউনিভার্সিটি কারণ আমেরিকার ইউনিভার্সিটি বার্কলে যিনি অধ্যক্ষ আছেন, আমি তাকে বললাম যে তুমি এর যে সত্য কপিরাইট সেটি নাও। উনি নিলেন, নেওয়ার পরে আমাকে জিজ্ঞেস করলেন কী করবো। এখন তুমি অদ্বৈত আশ্রমকে ট্রান্সফার করবে। এখন অদ্বৈত আশ্রম মায়াবতী থেকে এই বই পাবলিশ হচ্ছে। এরকম সুন্দর বই অদ্বৈত আশ্রম আরও ভালো করেছে, বাইন্ডিং ফ্যান্ডিং। আপনারা যদি উৎসাহী থাকেন সেই বইটি পড়বেন। আরেকটি ছোট্ট ঘটনা বলছি, যে আমার কাছে ঠিক সেই সময় কোভিড হওয়ার আগে এসেছিলেন আরেকজন। তিনি হচ্ছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির ইতিহাসের অধ্যাপিকা, প্রধান অধ্যাপিকা। তিনি এসেছিলেন স্বামী বিবেকানন্দ সম্পর্কে চর্চা করবার জন্য, এবং আরও এসেছিলেন আমাদের আর্কাইভ থেকে। তো তাকে আমি বলেছিলাম, হ্যারিস গ্রুপ, আমি বলেছিলাম যে আচ্ছা হ্যারিস, হাউ মেনি পিপল ইন অক্সফোর্ড ডু নো বিবেক? অক্সফোর্ডে বিবেকানন্দকে কতজন জানে? তো হ্যারিস একটু চা খাচ্ছিলেন, আসে বললেন, স্বামীজি, you never ask, you rather ask me how many people in Oxford do not know Vivekananda. আপনি বিবেকানন্দকে কতজন চেনে অক্সফোর্ডে সে প্রশ্ন করবেন না, আপনি প্রশ্ন করুন অক্সফোর্ডে বিবেকানন্দকে কে না চেনে। অক্সফোর্ডে বিবেকানন্দকে আজ সেই অক্সফোর্ড থেকে কেমব্রিজ ইউনিভার্সিটি বের করেছে সেই অক্সফোর্ডের ভদ্রমহিলার বই, এত বড়। আপনার বইটি কথা শুনেছেন কিনা জানি না, বিবেকানন্দ গুরু টু দি ওয়ার্ল্ড। তোমরা বিবেকানন্দ গুরু টু দি ওয়ার্ল্ড। তারপরে আর দুটো কথা বলে আমি শেষ করতে চাই, আপত্তি নেই তো? সেই কথা দুটো হচ্ছে, এই অক্সফোর্ড ইউনিভার্সিটি একটি গবেষণা হচ্ছে। 125 বছর বয়সে, 125 বছরে রামকৃষ্ণ মিশনের 125 বছরে একটি যুগান্তকারী প্রবন্ধ অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে বেরিয়েছিল, এবং তার ভিত্তিতেই গবেষণা হচ্ছে। সেই গবেষণাটা কি, তাদের বিষয়বস্তু কি? বিষয়বস্তু হচ্ছে যে 125 বছর ধরে আমাদের পাশ্চাত্যে, সে ইউরোপই হোক আর আমেরিকাই হোক, সেখানে বহু মাল্টিন্যাশনাল এর জন্ম হয়েছে, বহু মাল্টিন্যাশনাল কোম্পানির জন্ম হয়েছে। 125 বছর তাদের প্রফেশনালিজম আছে, পেশাগত তাদের বিদ্যা আছে, কিন্তু
অধিকাংশ এই মাল্টিন্যাশনাল কোম্পানি have withered away or had premature death, মরে গেছে, শুকিয়ে গেছে, অথবা তাদের অকাল মৃত্যু হয়েছে। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রশ্ন করছে, ঠিক 125 বছর আগে ভারতের কলকাতায় কয়েকজন বন্দিত মস্তক সন্ন্যাসী একটি সংঘ তৈরি করেছিলেন। সেই সংঘের নাম রামকৃষ্ণ মিশন। সেই রামকৃষ্ণ মিশন, তাদের সন্ন্যাসীর সংখ্যা বড়জোর 1600। তারা এগিয়ে চলেছেন চড়াইগেতি চড়াইগেতি, that going from strength to strength, that going from strength to strength। তাদের দিনের পর দিন তাদের মাহাত্ম্য বাড়ছে, শক্তি বাড়ছে, আকার বাড়ছে। What is the secret? এই গবেষণা করছে অক্সফোর্ড ইউনিভার্সিটি আজকে। যে সিক্রেটটা কি, সেখানে ওরা ওই যে প্রবন্ধ, যেটাকে নান্দিমুখ বলা যেতে পারে, সেই প্রবন্ধে কতগুলো চমৎকার কথা বলেছেন। যে সন্ন্যাসীরা কি করেন, তারা নিষ্কাম কর্মযোগ করেন। আসলে তার চাইতেও বড় কাজ করেন, সেবা যোগ করেন। ওরা বলছেন নিষ্কাম কর্মযোগ করেন। তাদের কাজের পেছনে কোনো বাসনা নেই, কোনো আকর্ষণ নেই। এবং তারপরে বলছেন যে একটা সন্ন্যাসী সংঘ 1600 সাধুকে নিয়ে আছে, সারা পৃথিবীতে উথাল পাথাল করে দিচ্ছে। কি করে সম্ভব? বলছে দেখো, আমরা যদি আজকের পৃথিবীর দিকে তাকাতে চাই, আমরা দেখতে পাবো আজকের পৃথিবীর সবচাইতে বড় বেদান্তের যিনি এক্সপোনেন্ট, তার নাম হচ্ছে এক তরুণ সন্ন্যাসী রামকৃষ্ণ মিশনের নাম হচ্ছে স্বামী সর্বপ্রিয়ানন্দ। তো স্বাভাবিকভাবে তারা বলছেন আজকে সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গণিতজ্ঞ, জিওমেট্রিক অ্যারিথমেটিকের 1 নম্বর গণিতজ্ঞ, সে একজন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী, মহান মহারাজ। এই পৃথিবীতে রয়েছেন আরো অয়ন মহারাজ, যিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ইস্টার্ন ফিলসফির ফ্রন্ট রাইটারদের মধ্যে, ফ্রন্টারদের মধ্যে 1 নম্বর দার্শনিক। এভাবে নাম তুলে তুলে ওরা বলছেন। এই ত্যাগানন্দ, তিনি রিলিজিয়াস মিনিস্টার অফ হার্ভার্ড ইউনিভার্সিটি, যে হার্ভার্ড ইউনিভার্সিটি তৈরি হয়েছিল পাদ্রীদের দ্বারা, এরকম বলে বলে বলছেন যে এটা কি করে সম্ভব। সত্যিই তো তাই। এর উত্তর দিয়েছেন পোপ। এই পোপ নয়, এই পোপের আগে যিনি ছিলেন জন পল II। আপনার সবাই লোকেশ্বরানন্দজির নাম শুনেছেন, অনেকে হয়তো দেখেছেন। লোকেশ্বরানন্দজি রোমে গিয়েছিলেন, তখন দিনটি ছিল 24শে ডিসেম্বর। পোপের যে রেডিও আছে, ভ্যাটিকান রেডিও, সেই ভ্যাটিকান রেডিওতে প্রেরোগেটিভ করবে, পোপই শুধু বলবেন, আর কেউ বলতে হবে। কিন্তু সেই অনার, সেই সম্মান, বিরল সম্মান পোপ সাহেব লোকেশ্বরানন্দজিকে দিলেন। বললেন আপনি বলুন আজকে রেডিওতে শ্রীরামকৃষ্ণ। লোকেশ্বরানন্দজি যখন বললেন, তখন পোপ লোক পাঠিয়ে ডেকে পাঠালেন ওকে। পোপ গেলেন। লোকেশ্বরানন্দজি যেতে যেতে মনে মনে ভাবছেন, আমি একটি ছোট্ট সম্প্রদায়ের সন্ন্যাসী, রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী, অনেকেই চেনে না। পোপ হচ্ছেন সমস্ত পৃথিবীর 1/6 মানুষের হৃদয় সম্রাট, তিনি কি আর আমাদের রামকৃষ্ণ মিশনকে চিনবেন? তাই যখন লোকেশ্বরানন্দজি গেলেন পোপের সামনে, পোপকে বললেন, আই এম স্বামী লোকেশ্বরানন্দ, I belong to an order of monks, which is the smallest, the poorest and the youngest order of monks in the world. আমি স্বামী লোকেশ্বরানন্দ, আমি এমন একজন সন্ন্যাসী সম্প্রদায় ভুক্ত, যে সন্ন্যাসী সম্প্রদায়টি তরুণতম, দরিদ্রতম এবং ক্ষুদ্রতম পৃথিবীর সন্ন্যাসী সম্প্রদায়।
পোপ সাহেব বসেছিলেন, উনি উঠে দাঁড়িয়ে বললেন, স্বামী, আই নো এভরিথিং অ্যাবাউট ইউ, আমি সবটা জানি আপনাদের সম্পর্কে, ইউ বিলং টু রামকৃষ্ণ মিশন। পোপ বললেন, হ্যাঁ তাই, ইট ইজ ট্রু, ইউ আর দি স্মলেস্ট, the youngest and the poorest order of monks in the world. But spiritually today, you are the most powerful order of monks. এটা সত্যি সত্যি যে আপনারা ক্ষুদ্রতম, দরিদ্রতম এবং কনিষ্ঠতম সন্ন্যাসী সংঘ, কিন্তু আধ্যাত্মিকতার দিক থেকে আধ্যাত্মিকতার ভরপুর রয়েছে, আধ্যাত্মিকতা রয়েছে। রামকৃষ্ণ সংঘই আধ্যাত্মিকতার নামান্তর। শুধু আপনাদের মধ্যেই সবচেয়ে বেশি আছে, আপনারা সবচেয়ে বেশি ধনী আজকের পৃথিবীতে আধ্যাত্মিকতা। তাই রামকৃষ্ণ মিশন থেকে আমার প্রয়োজন, আপনার প্রয়োজন, সন্ন্যাসী এবং গৃহী উভয়ের প্রয়োজন। শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসীর জন্যও আসেননি, শ্রীরামকৃষ্ণ গৃহস্থের জন্য আসেননি। শ্রীরামকৃষ্ণ এসেছিলেন তাদের জন্য যারা শ্রীরামকৃষ্ণকে চায়। আমি বিশ্বাস করি ঘাটালবাসী চায়, তাই তো 1912 সাল থেকে এই আশ্রমটি কখনো মরেনি, অমুক্ত থাকেনি। আর ঠাকুর স্বয়ং এখানে বসলেন ঘাটালবাসীর জন্য, এবং এই আশ্রমটিও এক নতুন কলেবরে সজ্জিত হবে। রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে আমি বলতে পারি যে আমাদের তরফ থেকে লোকোত্তরানন্দজিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি অত্যন্ত সুযোগ্য লোক, বিবেচনা সম্পন্ন একজন সন্ন্যাসী। আমার মনে হয় তার নেতৃত্বে এই আশ্রম নতুনভাবে, নতুন সাজে গড়ে উঠবে এবং বহুজন সুখায়, বহুজন হৃদয়ে সমস্ত মানুষকে তৃপ্তি প্রদান করবে। এই কথাগুলো বলে আপনাদের আমি অবশ্যই কৃতজ্ঞতা জানাব। আচ্ছা, মিহিতানন্দ, হ্যাঁ, আর আপনাদের যে লোকাল গার্জিয়ান তিনি হচ্ছেন মিহিতানন্দ, প্রদীপ ধর, তিনি এই আশ্রমটিকে দেখাশোনা করবেন অবশ্যই লোকোত্তরানন্দজির নির্দেশে, তার সুপরামর্শে। তা আমার কোনো সন্দেহ নেই এই ঘাটাল আশ্রম বৃদ্ধির উত্তরোত্তর বৃদ্ধি হবে, এবং আপনারা এমন একটা সংকটময় মুহূর্তে আমার কথাগুলো ধৈর্য সহকারে শুনলেন, এই জন্য আমি আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি যে ঘাটাল আশ্রম ভারতবর্ষ তথা ভারতের বাইরে যে সমস্ত খ্রিস্ট আশ্রমগুলো আছে, রামকৃষ্ণ দেবের চন্দ্রাততে তার মতো অন্যতম শ্রেষ্ঠ আশ্রম হয়। সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমা। সবাই সুখী হোক, সবাই নিরাময় থাকুক, সবাই সত্য শিব ও সুন্দরের দর্শন লাভে ধন্য হোক, কারো যেন কখনো কোনো দুঃখ না হয়। ধন্যবাদ। এতক্ষণ